আমাদের জীবন অনেকটা বড়। আমরা একঘেয়ে রুটিন, হতাশা, অবজ্ঞায় ভরা জীবনে আমরা প্রতিটা মানুষ প্রতিটা দিন একটু বেঁচে থাকার রসদ খুঁজে মরছি। কারো কাছে সেই রসদ অর্থ, কারো কাছে তার শখগুলো, আবার কারো কাছে বেঁচে থাকার রসদ হয়তো মাত্র একটা ডাক গাড়ি। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ডাক গাড়ি। এক এক সময় রাধা ভাবে কোথাও বেরিয়ে আসতে পারলে ভালো লাগতো। আজ 6 বছরের মধ্যে সে একটা দুর্গা প্রতিমার মুখও দেখেনি। এই গাঁয়ে সবাই গরিব, দুর্গোৎসব তো দূরের কথা, তেমন একটা জাঁকের কোজাগরি লক্ষ্মী পুজো পর্যন্ত হয় না। অবশ্য সে এ গাঁয়েরই মেয়ে, এই অবস্থার মধ্যেই মানুষ হয়েছে। ছোটবেলায় সে ভাবতো সব জায়গাতেই বুঝি এই একই রকম ব্যাপার, কিন্তু বিয়ের পর বাসুদেবপুর গিয়ে রাধা প্রথম বুঝল তাদের গাঁয়ের অবস্থা অতিহীন। গরিব আর বড়লোকে যে তফাৎ কি, ততদিনে সে বুঝল। বসুদেবপুর এমন কিছু শহর, এমন কিছু বাজার জায়গা নয় যদিও, গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম, এই পর্যন্তই। সেখানে মুস্তাফিরা বড় লোক, এমন পুজো নেই যে তাদের বাড়িতে হতো না। দুর্গা উৎসব বলো, শ্যামা পুজো বলো, জগদ্ধাত্রী পুজো বলো, এমনকি রথ পর্যন্ত। বছর 3 বড়ই আনন্দে কেটেছিল সব দিক দিয়েই। তারপর তার স্বামী যকৃতের রোগে মারা গেল। শাশুড়ির সঙ্গে রাধার বনল না। দিন কতক দুজনের মধ্যে যা সব বাক্য বলির আদান প্রদান চলল, তাকে ঠিক সদয় ও ভদ্রবাক্য বলা চলে না। রাধা প্রমাণ করতে ব্যস্ত থাকলো যে ওর বাবা এত দরিদ্রও আজও হয়নি যে ওকে একবেলা এক মুঠো আতপ চালের ভাত দিয়ে পুষতে পারবেন না। ফলে একদিন একটিমাত্র পুঁটুলি সম্বল করে রাধা তার ছোট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি এসে পৌঁছল। ভাইটিকে সেই পত্র লিখে এনেছিল বটে, তার তোরঙ্গ ও ক্যাশ বাক্স শাশুড়ি আটকে রাখলেন। তারপর 6 বছর কেটে গিয়েছে। সেই যে বিধবা হয়ে বাপের বাড়ি এসে ঢুকেছে রাধা, আর সে গ্রাম থেকে বের হয়নি। এই 6 বছরে অনেক কিছু ঘটে গেল ওদের সংসারে। বাবা লেখাপড়া ভালো জানেন না, বিশ্বাসদের পাটের আড়তে কাজ করে সামান্য যে কয়েকটি টাকা হাতে পেতেন, সেই চাকরিটাও বাবার চলে গেল। রাধার ছোট একটা ভাই, সেও মারা গেল। তার বাবা বাত হয়ে কিছুদিন শয্যাগত থাকলেন। বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হলো। ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ হতে লাগল। জমিদার নালিশ করে তাহাদের বড় জমিটা কেড়ে নিল, ইত্যাদি ইত্যাদি। একঘেয়ে হয়ে পড়েছিল দিনগুলি। সেই সংসারের কাজ, সেই গরুর সেবা, সেই রাধা বাড়া, বাবার হাতে পায়ে তেল মালিশ করা, মায়ের দোক্তার পাতা পুড়িয়ে তামাক তৈরি করা, কলের মতো একটানা একঘেয়ে ভাবে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস। আজ সকালে যখন ডোবার ধারে বাসন মাজতে বসল রাধা, সে ভাবছিল একবার কোথাও যদি বেরিয়ে আসা যেত। ছোট্ট ডোবাটা, চারিপারে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হয়ে আছে। দুপুরবেলাতেও রোদ পড়ে না। এইটুকু তো ডোবা, এর আবার চারিদিকে 4টি ঘাট, বাঁধানো নয়, কাঁচা ঘাট। দক্ষিণ দিকের জামতলায়
জেলে পাড়ার ঘাট, পশ্চিম পাড়ের বেলতলায় নাপিতদের ঘাট, পূব দিকের বামুন পাড়ার ঘাট, উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাদের ঘাট। তাঁরাও ব্রাহ্মণ, নিজেদের জন্য একটা আলাদা ঘাট করে রেখেছেন, কাউকে সে ঘাটে যেতেই দেন না। সেই বাড়িরই সুবি, ভালো নাম সুবিনীতা, তাদের ঘাটে চায়ের পাত্র ধুতে নামলো। গ্রামের মধ্যে ওরা ওরই মধ্যেই একটু শৌখিন, চা খাওয়ার অভ্যেস রাখে, মাঝে মধ্যে চায়েরও অনেক রকম ধরন থাকে। সুবি কিছুদিন কলকাতায় কাকার বাসায় থেকে পড়তো। ক্লাস 8 পর্যন্ত পড়ে পড়া ছেড়ে দিয়ে আজ বছরখানেক বাড়িতে বসে আছে। গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখেছে, তাও আবার কলকাতায়। সুবি দেখতে মোটামুটি ভালোই, রং উজ্জ্বল শ্যামবর্ণ, বড় বড় চোখ, এক রাশ কোঁকড়া কোঁকড়া চুল, সর্বদা ফিটফাট হয়ে থাকে, একটু চালবাজ। 16 বছর বয়স, বিবাহের চেষ্টা চলছে। রাধা সুবি বলতে অজ্ঞান, কিন্তু সুবি তাকে বড় একটা আমল দেয় না। গরিব ঘরের মেয়ে, 22-23 বছর বয়স, তার উপরে বিধবা এবং লেখাপড়াও তেমন কিছু জানে না। এই অবস্থায় রাধা কি করে আশা করতে পারে যে সে কলকাতার স্কুলের ক্লাস 8 পর্যন্ত পড়া মেয়ে সুবির অন্তরঙ্গ মণ্ডলীতে স্থান পাবে? সে পারে না, বা সে আশা করা উচিত নয়। সুবিকে জলে নামতে দেখে রাধার মুখ ঠিক আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখালো। সে বলল, ও সুবি ভাই, তোদের চা খাওয়া হয়ে গেল? সুবি কচুর ঝাড়ের গোড়া থেকে চায়ের পেয়ালা নিয়ে জল বুলোতে বুলোতে বলল, হয়নি গো, মার তো আজ সোমবার, মা খাবে না, শুধু আমি আর যদু। তাড়াতাড়ি নেই বুঝলে, এইবারে গিয়ে জল চড়াবো। সুবি নিজে থেকে কোনো কথা বড় একটা রাধার সঙ্গে বলে না, তবে রাধা যে কথা জিজ্ঞেস করে ভদ্রভাবেই তার উত্তর দেয়। রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলতে ভালোবাসে না। পড়াশোনা, গান, ফিল্ম, কবিতা প্রভৃতি তার কথাবার্তার বিষয়। কলকাতায় থেকে ওর রুচি বদলে গিয়েছে। রাধা ওর মন জুগিয়ে চলার চেষ্টায় বলল, কাল সন্ধ্যেবেলা তুই এলি নে ভাই, আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে মুখে বানালাম, আজ তোকে শোনাবো দুপুরে। কি কবিতা? আসিস তখন, এখন না, শোনাবো, মুখস্থ নেই ভাই। সুবি আর কোনো আগ্রহই দেখালো না, শুধু বলল, ও, দুপুরে মা কাঁথা সেলাই করবে, আমাকে কাছে বসে সূচে সুতো পরাতে হবে, আমার যাওয়া তো হবে না। এই সুবি, সেই গানটা একটু গান। আরে সুবি। সুবি চায়ের পাত্রগুলো হাতে নিয়ে চলে যেতে উদ্যত অবস্থায় বলল, এখন সময় নেই, অনেক কাজ, চলি। রাধা অতি করুণ মিনতির সুরে বলল, গা না ভাই, দুটো লাইন গা, বলছি এত করে। বলতে ভুলে গিয়েছি যে পাড়া গাঁয়ের মেয়ের তুলনায় সুবি গান গাইতে পারে মন্দ নয়। কলকাতায় থাকবার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখেছিল। নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে, কলেজে পড়ে, বেশ ভালো গান গাইতে পারে, চেহারাও সুন্দর। সুবিকে দিন কতক সে গান শেখাতে ঘন ঘন আসত। সুবি গুনগুন করে মাত্র 2 কলি শোনালো। যৌবন সরসিনী রে, মিলন শতদল, কোন চঞ্চল বন্যায়
টলমলো টলমলো। ঠিক এই সময় নাপিতদের ঘাটে নাপিত বউ এক কাঁড়ি বাসন নিয়ে মাজতে বসল। নাপিত বউ শ্যামবর্ণ, বয়স 19 করে, খুব সুন্দর নিটোল গরম, স্বাস্থ্যবতী। মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সহজ সৌন্দর্য আছে, অর্থাৎ যে স্ত্রীটা এই বয়সেই থাকে, 5 বছর পরে যেটার আর খুব একটা অস্তিত্ব থাকবে না, কিন্তু এখন যখন সেটা আছে তখন খুব জমকালোভাবেই আসর মাতিয়ে রেখেছে। নাপিত বউ সুবিকে প্রায় পুজোই করে থাকে মনে মনে। তার জীবনে এমন মেয়ে সে কোনো দিন দেখেনি। অমন রূপ, অমন কথাবার্তা, অমন লেখাপড়া, অমন গান, সকল দিকেই সুবি নাপিত বউয়ের মন হরণ করে রেখেছে। যে পাড়াগে নাপিত বউয়ের বাপের বাড়ি, সে গায়ে এমন একটি মেয়েও কল্পনা করা শক্ত। তার সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পেয়ে সে ধন্য হয়ে গিয়েছে। নাপিত বউ আঁচলের চাবিটা শক্ত করে গেঁড়ো দিতে দিতে সুবির দিকে প্রশংস সমান দৃষ্টিতে চেয়ে গান শুনতে লাগলো। বলল, ভারী চমৎকার গলা দিদিমণি আপনার, কখনো এমন শুনিনি। কি গানটা দিদিমণি? সুবি পদগুলি আবৃত্তি করে গান বলে চলে গেল। নাপিত বউ গানের ভাষা বিন্দু বিসর্গও বুঝল না। সুবির মন জোগাবার জন্য এক মনে শুনবার ভান করে মাঝে মাঝে ঘাড় নাড়তে লাগলো। সুবি ভাবছিল, এ বড়দের গান শুনিয়ে লাভ কি? আজকাল তার গলা সত্যিই ভালো হয়েছে। নিধুদা যদি শুনতো। আর তো কলকাতায় যাওয়া হবে না, নিধুদার সঙ্গে দেখাও হবে না। তার বিবাহের সম্বন্ধ খোঁজা চলছে, স্কুল ছাড়িয়ে এনে বাড়িতে রাখা হয়েছে। বয়স 16 ছাড়াতে চলল কিনা, আর বাড়ির বাইরে যাওয়ার হুকুম নেই। কলকাতা, চিত্রা, রূপবাণী, কেতকী, শোভা, নিধুদা, সব স্বপ্ন। এই সমস্ত স্বপ্ন এই জন্মের মতন ফুরিয়েছে। সোনার স্বপ্ন ভেঙে গিয়েছে। আশ্চর্য নয় যে 23 বছরের বিধবা রাধার ঘনিষ্ঠতা তার ভালো লাগে না। নাপিত বউ তার পায়ের তলায় পোষা কুকুরের মতন পড়ে থাকে। কোনো রকমে সহ্য করে থাকতে হয়। ঝি চাকরকেও তো লোকে সহ্য করে। হ্যাঁ, রাধা বলল, ভাই সুবি, তোর গলা কানা যদি একবার পেতাম, বড় হিংসে হয় সত্যি। সুবি নাপিত বউয়ের খোসামদ ও রাধার গায়ে পড়ে আলাপ জমানোর চেষ্টা ঠেলে ফেলে চায়ের পাত্র নিয়ে চলে গেল। সে মরছে নিজের জ্বালায়। এমন সময় এসব ন্যাকা ন্যাকা কথা তার ভালো লাগে না। জেলেপাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পরা জেলে বউ কাপড় কাচতে নামল। রাধা বলল, ও রামুর মা, রামুর কোনো খবর পেলে? জেলে বউ বলল, কোথায় দিদি ঠাকুরন, আজ 5 মাস হলো চলে গিয়েছে। একখানা পত্তর নয়, টাকা পাঠানো তো শুলোই যাক। তার টাকা থেকে পাঠাতে হবে নি। আমি দান ভেঙে খার কেসে গতর খাটিয়ে যেমন চালাসি, এমনি চালিয়ে নিতে পারলে বাঁচি। ছেলের রোজগারে খেতে চাইনি, সে ভালো থাকুক, নিজের খরচ নিজে করুক, আমি তাতেই খুশি। কিন্তু বলো তো দিদি ঠাকুরন, একখানা সিটি নেই আজ 5 মাস, আমি কি করে ঘরে থাকি? রামু লালমনিরহাটে রেলে কি একটা চাকরি পেয়ে গিয়েছে। মাকে একবার 5টি টাকা পাঠিয়েছিল। তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তারই কুলোয় না। মাকে এখন আর টাকা পাঠাতে পারবে না। মা যেন কষ্ট করে পুজো পর্যন্ত কোনো রকমে চালিয়ে নেয়। ছেলের কষ্ট হবার ভয়,
মাও আর টাকা চায় না, কষ্টে সৃষ্টেই চালায়। রাধার জেলে বউকে বড় ভালো লাগে। এমন ধরনের মেয়ে এই গ্রামে ব্রাহ্মণ কায়স্থের ঘরেও নেই। এত সুন্দর ওর মন, পরের উপকারে প্রাণ ঢেলে দিতে পারে এমন লোক সত্যিই এই গাঁয়ে আর নেই। শুধু রাধাদের বলে নয়, লোকের চিড়ে কুটিতে জেলে বউ, ধান ভাঙিতেও জেলে বউ। যাদের বাড়িতে পুরুষ মানুষেরা বিদেশে থাকে, শুধু তাদের বাড়িতে মেয়েরা আছে। এক ক্রোশ দূরবর্তী বাজার থেকে তাদের হাট বাজার করে দিতেও জেলে বউ। কুটুম্ব বাড়িতে তত্ত্বতাবাস পাঠাতে কিংবা নববিবাহিতা মেয়ের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে, তাতেও জেলে বউ। জেলে বউ না হলে এই গাঁয়ের লোক চলতেই পারে না। অথচ এসবের জন্য জেলে বউ কারো কাছে একটি পয়সাও প্রত্যাশা করে না। পাড়ার 5 জনের জন্য বিনে পয়সায় বেগার খেটে বেড়ানোই তার অভ্যেস। গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে, সেই আম বাগানের পথ দিয়ে সে ঘাটে যাচ্ছে। জেলে বউ আম কুড়োচ্ছে বাগানে। রাধা বলল, রামুর মা, আম কুড়োচ্ছ বুঝি? দেখি কোন কোন গাছে। ও মা, ও গুয়োথলির আম পেয়েছো যে দেখছি। ও বাবা, ও তো বড় একটা পাওয়া যায় না গো, আমি কত খুঁজি, একটাও পাইনি একদিনও। তোমার ভাগ্যি বড় ভালো, ভারী বোঁটা শক্ত আম, তলায় পড়েই না। অত মিষ্টি গাছের আম আর পাওয়া অত শক্ত। মাত্র 3টি আম পেয়েছিল জেলে বউ। অমনি হাসি মুখে বলল, তা নিয়ে যান না দিদি ঠাকুরন, আম কটা আপনি সেবা করবেন, দয়া করে নিয়ে যান আপনি। জেলে বউয়ের গুণ আছে, অত সহজে ত্যাগ স্বীকার করতে ওর জুড়ি নেই এই গ্রামে। রাধা আম নিয়েছিল এই জন্যে যে না নিলে জেলে বউ ভাববে ছোট জাতের দান বলে ব্রাহ্মণের মেয়ে সকালবেলা গ্রহণ করল না। নিয়ে সে ভাবল, জেলে বউয়ের আপন পর যদি জ্ঞান থাকতো, যদি এই গায়ে হাঙ্গামা পোহাতে হতো, তাহলে। রাধা বলল, জেলে বউ, আমার সঙ্গে একবার শ্বশুর বাড়ি চল না, অনেকদিন কোথাও বেরোইনি, ভাবছি দিন কতক একটু ঘুরে আসি, চল আমার সাথে। যান না দিদি ঠাকুরন, আপনাদের যাবার জায়গা আছে, কেন যাবেন না? শ্বশুর বাড়ি জানো নি অনেকদিন, তারা দেখলে খুশি হবেন। সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে। শাশুড়ি তাকে দুচক্ষে দেখতে পারে না, তা রাধার জানতে বাকি নেই। তবু যেতেই হবে। তার তোরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছেড়ে আসায় লাভ কি? সেগুলো আনা দরকার, অমন ভালো তোরঙ্গটা। পরদিন বাবা মাকে কথাটা বলতেই বাড়ির একপালা ঝগড়া শুরু হলো। রাধার বাবার আদৌ মত নেই সেখানে মেয়ে পাঠাতে। রাধার মা কিন্তু রাধার দিকে। দুজনে এই নিয়ে ঘোরতর যুদ্ধ বাঁধালো। রাধা বাবাকে বলল, আহা, আমি তো আসবো বলছি 7 দিনের মধ্যে, নবুকে সঙ্গে করে নিয়ে যাই, না থাকতে দেয় না দেবে। আশা তো আমার হাতেরই মুঠোয়, একে ভালো লাগে না এখানে। রাধার বাবা বললেন, এই অপমান হাত করে করাবার কি দরকার তোর? তারা কি 6 বছরের মধ্যে একখানাও পত্তর দিয়ে খোঁজ নিয়েছে যে তুমি কেমন আছো? অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করিয়ে ছোট ভাইকে সঙ্গে নিয়ে রাধা আসলো গাংনাপুর স্টেশনে। গাড়ি চাপল। রেলগাড়িতে চেপে রাধার মনে হলো সে মুক্তির স্বাদ পেয়েছে বহুদিন পরে। কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি কেবল নেই নেই শুনতে শুনতে তার তরুণ মন অকালে প্রৌঢ়ত্বের দিকে চলে গিয়েছে। সংসারে আলো নেই, বাতাস নেই, এতটুকু আনন্দ নেই। শুধুই শোনো, চাল নেই, ডাল নেই, একাদশীর আটা কোথা থেকে আসবে, নবুর কাপড় ছিঁড়ে গিয়েছে, নতুন একটা ইজের 6 আনা হলে পাওয়া যায়, তা যেন 6টি মোহর।
নবুর 5 মাসের স্কুলের মাইনে বাকি, দুবেলা মাস্টার শাসিয়ে যায়, মুখুজ্জে বাড়ির দেনার টাকার সুদের তাগাদা আর বাবার যত মিথ্যে কথা বানিয়ে বলা পাওনাদারদের বিদায় করতে করতে আজ সে হাঁপ ছেড়ে বাঁচল। রানাঘাট স্টেশনে গাড়ি বদল করে মুর্শিদাবাদ লাইনের গাড়িতে চাপতে হলো। মুড়াগাছায় নেবে ক্রুশখানেক হেঁটে বিকেল 3টের সময় শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছল। শাশুড়ি বউকে দেখে বললেন, এই যে নবাবের মেয়ে, তা এতদিন পরে কি মনে করে? সঙ্গে আবার কে? ছোট ভাই? ও, সেই নবু না? এসো এসো বাবা, সুখে থেকো, চিরজীবী হও। তা বেশ এই ছেলেটি। কিন্তু শাশুড়ির অমায়িকতা 3 দিনের মধ্যেই ঘুচে গেল। রাধার বিধবা বড় ননদ ভাতৃবধূকে পুনরায় এ বাড়িতে আসতে দেখে সন্তুষ্ট হননি। রাধার গলার 6 ভরির হার সেবার শাশুড়ি কেড়ে রেখে দিয়েছিলেন। সেই হার ছড়া ভাঙিয়ে ননদের মেয়ের বিয়ের সময় হাতের রুলি আর বালা গড়িয়ে দেওয়া হয়েছে। বড় ননদ ভেবেছিলেন আজ 6 বছর যে বউ এবারই আসেনি সে আর আসবে না, কিন্তু আপদ যখন আবার এসে জুটল তখন তো হারের দাবি সে করে বসবে, আর হলোও তাই। রাধা শাশুড়ির কাছে হার চাইল। শাশুড়ি বললেন, তোমার বাবা যে টাকা বিয়েতে দেবেন বলেছিলেন তা দেননি, 200 টাকা বাকি ছিল, তার দরুন হারটা রেখে দিই। সে টাকা নিয়ে এসো, হার এক্ষুনি বার করে দিচ্ছি। বড় ননদও এ কথায় সায় দিলেন। বারে, আমার বাবার গড়িয়ে দেওয়া হার তোমরা তো আর দাওনি। বাবা টাকা দিয়েছেন কিনা সে তোমরা বোঝো গিয়ে তার সঙ্গে, আমার আর কেন তোমরা দেবে না? কিন্তু টাকা কড়ির কথা কি আর অত সহজে মেটে? রাধা বলল, আমার বাবার দেওয়া তোরঙ্গ, তাই বা তোমরা কেন আটকে রাখবে? আর তোরঙ্গের চাবি ভেঙে তোমরা জিনিসপত্র বার করে নিয়ে এসো কেন? ওরা বললেন, চাবি কেউ ভাঙেনি, সেটা ভাঙাই ছিল। তো তা শুনে রাধা বলল, আমার নতুন তোরঙ্গ চাবি ভাঙা থাকলেই হলো, তোমরা ভেঙেছো। সোরের জার, দাও আমার হার সরা। মুখ সামলে কথা বলে বৌমা, জিভ টেনে ছিঁড়ে দেবো। উভয় পক্ষে তুমুল ঝগড়া বেঁধে গেল। ননদ মারতে আসলেন ভাতৃবধূকে। নবুকে সেদিন আর কেউ খেতে ডাকল না। রাধার তো কথাই নেই, তাকে কি আদর করে খাওয়াবে? সে যখন তার বিবাহের হার ও তোরঙ্গ চাইতে এসেছে। দুপুরের পরে ঝগড়াঝাঁটি করে নবুকে নিয়ে রাধা ধর্মদহ গ্রাম থেকে মুড়াগাছা স্টেশনে আসলো। দুজনেই অনাহারে। মনে পড়ল এটা শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসেই সেই ওই পথেই একদিন পালকি করে নববধূ রূপে সে এসেছিল। কথাটা মনে আসতে রাধার চোখে জল বাঁধা মানল না। স্টেশনে আসবার সারা পথটাই সে কাঁদতে কাঁদতে আসলো। ট্রেনটি আসলে তাতে কলের পুতুলের মতো বসে রাধা কত কথাই যে ভাবতে লাগলো। মিছিমিছি প্রায় 3টে টাকা খরচ হয়ে গেল। এই টাকা অবশ্য তার বাপের বাড়ির নয়, তার নিজেই জমানো। টাকাটা হাতে থাকলে টানাটানির সংসারে কত কাজ দিত। বাবার অমতে আশা হয়েছে শুধু হাতে ফিরলে বাবার বকুনি খেতে হবে, মা মুখ ভার করে বসে থাকবে। 6 ভরির হাড় ছড়া নিয়ে যেতে পারার আশা করেই সে এসেছিল। বাবা মায়েরও সে আশা যে একেবারে ছিল না তা নয়, এবার সকলেই রাগ করবে। তাছাড়া ভবিষ্যতে শ্বশুরবাড়ি আসার পথও তো বন্ধ হয়ে গেল। শাশুড়ির সঙ্গে ঝগড়া না করলেই বোধহয় হতো, না হয় গিয়েইছে হাড় ছড়াটা। বাপ মায়ের অবর্তমানে শ্বশুরবাড়িতে একটু দাঁড়াবার স্থানও তো হতো। তার জীবনে কোনো সুখ নেই। বাড়ি গিয়ে তো সেই একঘেয়ে ব্যাপার, সেই ডোবার ধারে সকালে বাসন মাজা, সেই গোয়াল পরিষ্কার, সেই রাধা ভাড়া। সুবি, তা সেও তো তেমন মন খুলে কথা বলে না। সে অনেক কিছু ভুলতে পারত যদি সুবি তার সঙ্গে হেসে হেসে আলাপ করত, প্রাণ খুলে মিশত।
তাহা তো করে না। কত করে সেধে, কতভাবে মন জোগাবার চেষ্টা করে রাধা দেখেছে। সত্যি জীবন তার সব দিক দিয়েই অন্ধকার। বেঁচে কিসের সুখ? হ্যাঁ, কাল সকালে কি হবে সে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে। রাত্রে আজ সে বাড়ি ফিরলেই বাবার সঙ্গে মায়ের ঝগড়া বাঁধবে। অর্থাৎ সে হার আদায় করতে না পেরে ফিরলেই বাবার আশাভঙ্গের রাগটা গিয়ে পড়বে মায়ের উপর। দুজনের ধুন্ধুমার বেঁধে যাবে। কাল সকালে ডোবাতে বাসন মাজবার সময় মুখুজ্জে পাড়ার ঘাট, জেলে পাড়ার ঘাটের সবাই জানতে চাইবে সে এত শীঘ্র শ্বশুরবাড়ি থেকে ফিরল কেন, শাশুড়ি কি করলো, কি বলল। এই কৈফিয়ত দিতে দিতে আর মিথ্যে কথা বানিয়ে বলতে বলতে তার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠবে। কারণ সত্য কথা তো সে বলতে পারবে না। রায়বাড়ির কুচুটে মেজ বউ মুখ টিপে হাসবে, সুবি নামবে ওদের নিজেদের ঘাটের কচুতলায় চায়ের বাসন ধুতে। নিজে থেকে একটা কথাও সে জিজ্ঞেস করবে না, রাধা কবে আসলো বা কিছু। রাধাকে প্রথমে কথা বলতে হবে, সুবি দু একটা হ্যাঁ না গোছের দায়সারা উত্তর দিয়ে চায়ের পেয়ালা পিরিচ উঠিয়ে নিয়ে চলে যাবে। যেন বেশিক্ষণ ডোবার ঘাটে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বললে তার আভিজাত্য খর্ব হয়ে যাবে। বাসন মাজার পরে ঘাটে যাওয়া, রান্না, খাওয়ানো দাওয়ানো, দুপুরে পান মুখে দিয়ে ছুটতে হবে ঘাটে গরুকে জল খাওয়াতে সেই নদীর ধারের মাঠে। সেখানে গরুকে গোঁজে পুঁতে রেখে আসা হয়েছে। সেই সময়টা যা একটু ভালো লাগে। নীল আকাশ, নদীর ধারে কাশফুল দোলে, মস্ত জিউলি গাছের গা বেয়ে সাদা সাদা মোমবাতি ঝরা মোমের মতো আটা ঝরিয়া পড়ে। হুহু খোলা হাওয়া বয় ওপারের দেওয়ারের চর থেকে। পাট বোঝাই গরুর গাড়ির দল ক্যাঁচ কোঁচ করতে করতে ঘাটের পথের রাস্তা দিয়ে কোথায় যেন যায়। গরুকে জল দেখিয়ে এসে তার বড় ইচ্ছে করে সুবিদের বাড়িতে সুবির সঙ্গে বসে একটু আধটু গল্প গুজব করে। দু একখানা বর্ণসূচি পড়ে শোনায়, গান শোনায়। কিন্তু হায় রে দুরাশা, গায়ে পড়ে আলাপ জমাতে গেলে সুবি গভীর ঔদাস্যের সুরে বলবে, হ্যাঁ যাই গো রাধাদি, কত কাজ পড়ে রয়েছে। বিনুর সেই মোজা জোড়াটা বুনতে বুনতে ফেলে রেখেছি, সেটা সম্পূর্ণ শেষ করে ফেলি গিয়ে। তুমি বসো, মার সঙ্গে কথা বলো। তারপর বেলা পড়ে যাবে। রোয়াকে কাস্তে, বঁটি পেতে একরাশ বিচুলি কাটতে হবে, গরুকে জাব খাওয়াতে হবে। মাঠ থেকে গরু মাই আনে অবশ্য, কারণ এই সময়টা সে কাজে এত ব্যস্ত থাকে। নদীর ধারের মাঠ থেকে গরু আনবার সময় তার বড় একটা হয় না। তারপর বাইরের বেড়ার গা থেকে শুকনো কাপড় তুলতে হবে, ঘর ঝাঁট দিতে হবে, লণ্ঠনে তেল পুড়ে কাঁচ মুছে রাখতে হবে, গা ধুয়ে আসতে হবে, পাতকুয়া তলায় সাঁঝ জেলে বাবার মিছরি মরিচ গরম করে দিয়েই রাত্রের ভাত চড়াতে হবে। সকালের খাওয়া দাওয়া সারা হলে সে নিজে এক মুঠা চাল ভাজা তেল নুন মেখে এক ঘটি জল খেয়ে বাবার পায়ের বাতের তেল মালিশ করতে বসবে। এইসব সারতে রাত 10:30টার গাড়ি গড় গড় করে মাতলার বিলের পুলের উপর দিয়ে যাওয়ার শব্দ পাওয়া যাবে। তবে দিনের মতো ছুটি। এই চলবে দিনের পর দিন, 330 দিন। হঠাৎ নবু জানলার বাইরে হাত বাড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে রানাঘাটের স্টেশন দেখা যাচ্ছে দিদি। রাধার চমক ভাঙল। সে মুখ বাড়িয়ে দেখল প্রকাণ্ড ট্রেনটা অজগর সাপের মতো বেঁকে রেল স্টেশনের নিকটবর্তী হচ্ছে। যেখানে তার ইঞ্জিন, সেখানে দূরে একটা বড় বাড়ি ও টিনের ছাদ দেওয়া দালান মতো দেখা যাচ্ছে। রানাঘাট পৌঁছে গেল এর মধ্যেই। প্ল্যাটফর্মে নেমে নবু বলল, একখানা পাউরুটি কিনে দাও না গো দিদি।
কি খিদে পেয়েছে জানো, ডাকবো? আঁচলের গেরো খুলে 3টি পয়সা বের করে রাধা ভাইকে একটা পাউরুটি কিনে দিল। তার নিজেরও খুব খিদে পেয়েছে, সেও তো সারাদিন কিছু খায়নি। ভাইকে বলল, আর কিছু খাবে? এক কাজ কর বরং, চল বাইরের দোকান থেকে আলুর দম কিনে দিত কে 1 পয়সার। পাউরুটি দিয়ে খা, পেট ভরবে এখন। তুমি কিছু খাবে না দিদি? আমি এই রেলের কাপড়ে কি খাবো? চা খেতে পারি, ওতে দোষ নেই। এই যা দেখি, ওই চা বিক্রি করছে, জেনে আয় কত করে নেবে 1 পেয়ালার দাম। 1 পেয়ালা চা 4 পয়সা দিদি। বাবা, 4 পয়সা? তবে থাকে, মোটি আর 9টি পয়সা আসে। বাবার জন্য একখানা পাউরুটি কিনে নিতে হবে। দুধ দিয়ে পাউরুটি খেতে ভালোবাসেন বাবা। হে, মার জন্য কি নেই বলতো? রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে রাধার মনের দুঃখ অনেকটা চলে গিয়েছে। কত লোকজন, গাড়ি ঘোড়া, দোকান পসার দেখলে মনে শান্তি পাওয়া যায়। এমন সময় প্ল্যাটফর্মে একটা শব্দ শুনতে পাওয়া গেল। লোকজন, পানওয়ালা, পাউরুটিওয়ালা সন্ত্রত হয়ে উঠল। লোক যে যেখানে ছিল দাঁড়িয়ে সেখানেই রয়ে গেল। রাধা একটা কুলিকে জিজ্ঞেস করে জানল ডাক গাড়ি আসছে, দার্জিলিং মেল। অল্পক্ষণ পরেই সশব্দে বিশাল ট্রেনখানা প্ল্যাটফর্মের ও প্রান্তে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে ভিড়, হাঁকাহাঁকি, লোকজনের দৌড়োদৌড়ি, পুরি, তরকারি, পান, বিড়ি, সিগারেট। কুলি কুলি ইধার আও! আরও হই হই ব্যাপার। স্টেশন সরগরম হয়ে উঠল। রাধা আর নবু যেখানে দাঁড়িয়েছিল তারই সামনে ডাকগাড়ির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খালি কামরাগুলি থামল। রাধা অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছিল। ঝকঝক তকতক করছে কামরাগুলি। কিরকম পুরু চামড়ার গদি আঁটা বেঞ্চি, সাহেব, মেম, মমির পুতুলের মতো তাদের ছেলে মেয়েরা, দামি শাড়ি পরা সুন্দরী বাঙালি বড় লোকের মেয়েরা। সুবি কোথায় লাগে ওদের কাছে? বেহারারা ট্রের ওপর চায়ের জিনিস বসিয়ে ছুটোছুটি করছে। একটি অতি সুন্দর 6-7 বছরের ফ্রক পরা সাহেবদের মেয়ে প্ল্যাটফর্মে লাফাচ্ছিল। তার মা এসে তার হাত ধরে গাড়ির মধ্যে উঠিয়ে নিতে নিতে কি বলল, হিট হিট, প্রিং প্রিং। কেমন মজার কথা ওদের, হাসি পায় শুনলে। সত্যি কি চমৎকার দেখতে খুকিটা। নবু বলল, এদিকে এদিকে এসে দেখো দিদি, খাওয়ার গাড়ি। একখানা খুব বড় লম্বা গাড়ির মধ্যে সারি সারি টেবিল পাতা। টেবিলের উপর ধবধবে চাদর, কাঁচের ফুলদানিতে ফুল সাজানো, চকচকে সব কাঁচের বাসন। অনেক সাহেব মেম সব খেতে বসেছে। বাঙালি মেয়েও আছে তাদের মধ্যে, তবে বেশি নয়, 2-1 জন। 18-19 বছরের একটি বাঙালি মেয়ে বেশি দামের টিকিটের কামরা থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফল কিনছে। রাধা কি দেখলো কি পেল জানে না, কিন্তু ডাকগাড়িখানা তার বেশ সুশ্রী সুবেশ আরোহী দল ও সুসজ্জিত ঝকঝকে তকতকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি নিয়ে তার মনে একটি অপূর্ব আনন্দ, উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি করল। সমস্ত দার্জিলিং মেলখানা যেন একটি উদ্দীপনাময় কবিতা কিংবা কোনো প্রতিভাবান গায়কের মুখে শোনা সঙ্গীত। রাধার মনে হলো এই ভালো কাপড় চোপড় পরা সুন্দর চেহারার মেয়ে, পুরুষ, বালক বালিকাদের সে দেখতে পেতে পারে যদি মাত্র 6 আনা পয়সা খরচ করে রানাঘাট স্টেশনে আসে। যে পৃথিবীতে এরা আছে সেখানে তার বাবার বাতের বেদনা, সুবীর হৃদয়হীনতা, মায়ের খিটখিটে মিজাজ, বাবা মার ঝগড়া, শাশুড়ির নিষ্ঠুর ব্যবহার সব ভুলে যেতে হয়। এমনকি তার 6 ভরির হাড় ছড়ার লোকসানের ব্যথাও যেন মন থেকে মুছে যায়। কি চমৎকার! হ্যাঁ, দেখলে জীবন সার্থক হয় বটে, মনও ভরে ওঠে। সংসারে এত সুখ, এত রূপ,
এত আনন্দও আছে। আগেই বলেছি, রাধা কি বুঝলো কি পেল জানি না, কিন্তু একথা খুবই সত্য যে মেলগাড়িখানা ছেড়ে গেলে রাধা দেখল যে সে যেন নতুন একটা মানুষ হয়ে গিয়েছে। মনে নতুন উৎসাহ, হাতে পায়ে নতুন বল, চোখে নতুন ধরনের দৃষ্টি। সে যেন রাধা নয়, যে সংসারে অসহায়, অনাহুত, উপেক্ষিত, অবলম্বনহীন এবং যার শেষ সম্বল 6 ভরির হাড় ছড়া পর্যন্ত শাশুড়ি ঘুচে দিয়েছে। একটুখানি সহানুভূতির কথা ও মিষ্টি হাসির লোভে তাকে কালই ডোবার ঘাটে সুবীর অজস্র খোসামত করতে হবে। নবুকে বলল, হেই, ওদের কাছ থেকে এক পেয়ালা চা নিয়েই আয় না নবু, তুই আর আমি ভাগ করে খাই। ই যাক গেছার পয়সা, আমাদের ট্রেনের এখন অনেক দেরি, ততক্ষণ এক পেয়ালার চা খেয়ে নেওয়া যাক। বাড়ি গিয়ে যেন মায়ের কাছে বলিস নি। জীবন থেকে হতাশাগুলো, কষ্টগুলো, না পাওয়াগুলো আমরা কখনো ঝেড়ে ফেলতে পারি না, কিন্তু ভালো থাকার চেষ্টাটুকু করতে পারি মাত্র। ওই ভালো থাকার চেষ্টাটুকুই তো সুখ, তাই না? তো কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া। শহরের ব্যস্ততম দিনে একটা ভালো থাকার জায়গা হোক।